আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 2018 সালে পাওয়া 103 পুলিশ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক 2018, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে ঢাকা যমুনা সেতু রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। সকাল 9টা 20 দিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে, দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে সকালে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে হাইটেক স্টেশনে ঢাকা যমুনা সেতু রেললাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে পরে ছেড়ে দেওয়া হয়। খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, সম্মেলন কি শুরু হয়েছে আর লোক সমাগম কেমন দেখছেন? খুলনা মহানগর বিএনপির কাউন্সিল আসলে শুরু হয়ে এখন চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি উদ্বোধন করেছেন জাতীয় পতাকা এবং নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত সবকিছু শেষে এখন আসলে যেটি চলছে সেটি হচ্ছে যে খুলনা মহানগর রয়েছে, সেই মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়েছে। সাংগঠনিক রিপোর্ট পেশের পরে এই মুহূর্তে আসলে অতিথিরা বক্তব্য দিচ্ছেন আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা, তিনি বক্তব্য দিচ্ছেন। এরপরে হয়তো আমানুল্লাহ আমান বক্তব্য দেবেন, নিতা রায় চৌধুরী রয়েছেন। সব মিলিয়ে খুলনা মহানগর বিএনপির এই সম্মেলন হতে যাচ্ছে প্রায় 2009 সালে সবশেষ সম্মেলন হয়েছে। বলা যায় যে 16 বছর পর এই সম্মেলন হতে যাচ্ছে। নেতারা বলছেন যে বিভিন্ন সময়ে আসলে বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের বিভিন্ন ইউনিটে সম্মেলন হতে পারেনি, যার কারণে মূল সম্মেলনেও এই কেন্দ্রীয় সম্মেলনগুলো বা মহানগরের সম্মেলন বা জেলা সম্মেলনগুলো তখন আসলে অনুষ্ঠিত হতে পারেনি। তো সব মিলিয়ে সম্মেলন চলছে। সম্মেলনে ডেলিগেটরা এবং ভোটাররা আছেন, এখানে উপস্থিত আছেন। এখানে যুক্ত হবেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই যুক্ত হবেন এবং সেই যুক্ত হবার পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সভাপতি, সাধারণ সম্পাদক অর্থাৎ খুলনা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই 3টি পদে মোট 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 3টি পদে 6 জন, মোট 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ভোটে। এবং ভোট হবে আসলে এই আনুষ্ঠানিকতার পরে বিকেলে ভোট অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা অর্থাৎ এখানে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের 505 জন ভোটার ভোট দিয়ে তাদের এই খুলনা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে নির্বাচন করবেন। তো সেই ভোট অনুষ্ঠিত হবে মধ্যাহ্ন বিরতির পরে ভোট অনুষ্ঠিত হবে এবং ভোটে তারা অংশগ্রহণ করবেন। এখানে এখন সমাপনী বক্তব্য প্রায় শেষের দিকে। এরপরেই হয়তো কাছাকাছি সময়ে লন্ডন থেকে যুক্ত হবেন তারেক রহমান এবং তিনি এইখানে বক্তব্য দিবেন। তো আগেই বলেছি যে 16 বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হচ্ছে এবং বিকেলে ভোট অনুষ্ঠিত হবে। জিনিয়া, জানছিলাম খুলনা বিভাগের বিএনপি সম্মেলনের খবর।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সরকারের আমলে নানাবিধ অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় দেশের বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানির বৈচিত্র্য অর্জনে কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রপ্তানিও মুখ থুবড়ে পড়বে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের যে প্রোটেকশন, যে ট্যারিফের জন্য যে ইম্পোর্ট লিবারালাইজেশন আমরা কিন্তু ফুললি কোনো সময় করতে পারছি না। বারবার এই যে এখান থেকে যে ট্যারিফ আসবে, কারণ আমাদের ট্যাক্স বেস ইজ পুয়ার, সেটা আমরা ক্রিয়েট করতে পারছি না। যেখান থেকে আসলে আসার কথা, কিন্তু আমরা যাচ্ছি কোথায় ভিএটিতে। কৃষি জমিতে পুকুর খনন আর অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় 10,000 একর জমি জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে। ফলে ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছে। সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা আশ্বাস দিলেও তাতে ভরসা পাচ্ছেন না কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে ভুক্তভোগী 5টি মৌজার 20টি গ্রামের সহস্রাধিক ক্ষতিগ্রস্ত কৃষক। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ার চিত্র এটি। চারদিক থই থই পানি, যে কারো মনে হবে বিশাল আকৃতির কোনো বিল। আসলে এটি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার 1 নং রামকৃষ্ণপুর ইউনিয়নের 20টি গ্রাম নিয়ে কোচিয়ার বিল। এখান থেকে প্রতি বছর ধানসহ 4টি ফসল উৎপাদন হতো। কিছু অসাধু ব্যক্তি অধিক লাভের আশায় ফসলি জমিতে পুকুর তৈরি করে। এসব পুকুর খনন করার জন্য অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে সড়ক মহাসড়কে স্থাপিত বেশিরভাগ ব্রিজ কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে 4 থেকে 5 বছর ধরে পুকুরের পাশের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাধ্য হয়ে ফসল রক্ষায় আন্দোলনের নামে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সম্মানিত কেউরা সাহেব এই ব্যাপারে জানে, তিনি আশ্বস্ত করেছেন অতি সত্বর আপনাদের চলন বিলের একটা সুস্থ খাল খনন করে আপনাদের এই দাবি আমি পূরণ করব। বিগত 5 বছর ধরে আমরা কোনো ফসল করতে পারতেছি না। অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে আমাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমাদের আবাদি জমিগুলোতে আমরা আর কোনো ক্রমে আবাদ করতে পারতেছি না। এই খাল খননের জন্য আমরা বহু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঘুরছি, কোনো সমাধান পাই নাই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে আমরা অবগত হয়েছি এবং অতি দ্রুত এটা সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। সরকারি নিয়ম না মেনে যারা কৃষি জমিতে পুকুর খনন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক। জার্মানি ফেডারেল নির্বাচনে জয় পেয়ে দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন মধ্য ডানপন্থী দল সিডিউর ফ্রেডরিক ম্যার্জ। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে তাকে। এদিকে জয় পেয়েই রাশিয়া যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় ইউরোপীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। তাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমা নেতারা। ফারুক হোসেনের রিপোর্ট। সম্প্রতি জার্মানির রাজনীতিতে কট্টর ডানপন্থীরা জনপ্রিয় হয়ে উঠছে। রাজনীতির মাঠে তাদের ঠেকানোর প্রচেষ্টাও প্রবল। রোববারের জার্মানির ফেডারেল নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে। রোববারের নির্বাচন চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বাধীন মধ্য বামপন্থী এসপিডির জন্য এক ঐতিহাসিক পরাজয়। প্রায় 17% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তার দল। এত কম ভোট দলটি এর আগে কখনো পায়নি। নির্বাচনে মধ্য ডানপন্থী দল সিডিইউ জয় পেয়েছে। 630 আসনের আইনসভা বুন্দেসটাগে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না পেলেও জোট সরকার গঠন করবে মধ্য ডানপন্থী এই দল। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচেল্যান্ড এএফডি। আগের তুলনায় দ্বিগুণ ভোট পেয়েছে দলটি। কট্টর অবস্থানের কারণে দলটিকে জোট সরকারে না নেয়ার ঘোষণা দিয়েছে অন্যান্য দল। সরকার গঠন করতে না পারলেও তাদের ক্রমবর্ধিষ্ণু জনপ্রিয়তা সবার দৃষ্টি কেড়েছে।
এদিকে মার্কিন প্রশাসনের সমালোচনা করেছেন নির্বাচনে জয়ী ফ্রিডরিক ম্যাটস। যুক্তরাষ্ট্র রাশিয়ার হস্তক্ষেপ মোকাবেলায় ইউরোপীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। ওয়াশিংটনের হস্তক্ষেপ মস্কোর হস্তক্ষেপের চেয়ে কম নাটকীয়, কঠোর ও শেষ পর্যন্ত আক্রোশজনক। আমেরিকা থেকে যা ঘটছে সে সম্পর্কে আমার কোনো বিভ্রম নেই। নির্বাচনে জয়ের পর ইউরোপীয় নেতারা ফ্রিডরিক ম্যাটসকে স্বাগত জানিয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন তার সরকারের সাথে কাজ করার। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।